প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের এই সকালের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার যে আলোচ্য বিষয় আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেছেন। আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। আপনাদের কাছে শুধু অনুরোধ করব যে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখে ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দিন, এবং আপনাদের মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবথেকে বড় অনুরোধ যে আমার এই 1.5 বছরের ইউটিউব চ্যানেল এখন 99,500 সাবস্ক্রাইবার নিয়ে আছি। আমি যাতে তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবারে ছুঁতে পারি, তার জন্য আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আপনি আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে পান। মমতা বন্দ্যোপাধ্যায় এখন, আমরা তো জানি উনি প্রাক্তন, ঢাকি সহ প্রতিমা বিসর্জন করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। অত্যাচারী, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত সরকারকে মানুষ প্রত্যাখ্যান করেছে। নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, সেটা এখনও বোঝা যায় যে ওনার যে ফেসবুক পেজ, তাতে এখনও পর্যন্ত জ্বলজ্বল করছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। সে বাদ দিন, ওনার যে লাজ লজ্জা নেই, এবং ওনাকে নিয়ে ছোট ছোট ছেলেমেয়েরাও খিল্লি করে, সেটা আমরা সবাই জানি। আমি আজকে যেটা বলি সেটা হচ্ছে, গতকাল উনি ওনার নিজের বাড়ির প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন। এতদিন দেখতাম ওনার ছবিটা বড়, রবীন্দ্রনাথের ছবিটা ছোট। ঠেলায় পড়লে বেড়াল যে গাছে ওঠে, তাতে দেখলাম উনি নিজের ছবি তো নেই, একটা বড় রবীন্দ্রনাথের কাট আউট, তার সামনে উনি দাঁড়িয়ে মালা দিচ্ছেন। ওনার নির্বাচিত বিধায়কদের অর্ধেকেরও কম সেখানে উপস্থিতি, এবং কিছু ওনার অনুগামীদের নিয়ে অনাড়ম্বরভাবে সেখানে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন। এমনকি তার ওই ফেরেববাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নেই। শুনেছি উনি দিল্লি গেছেন, এবং এটাও শুনলাম যে সেই দিল্লি থেকে উনি বোধহয় দুবাইয়ের দিকে রওনা দেবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কালকে বক্তব্য রাখতে গিয়ে একটা আবেদন করেছেন যে বিজেপি হচ্ছে কমন শত্রু, তাই পশ্চিমবাংলায় সমস্ত যে বিরোধী রাজনৈতিক দল, তারা যেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসে ঐক্যবদ্ধভাবে একটা মঞ্চ তৈরি করে পশ্চিমবাংলায়। এবং দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন যে বাম এবং অতি বামদেরও এই মঞ্চে থাকলে ওনার কোনো আপত্তি নেই। কিন্তু ওনার সঙ্গে যে জোট করায় বা ওনার সংস্পর্শে থাকায় যে চরম আপত্তি, সেটা কিন্তু মোহাম্মদ সেলিম গতকালই ওই আবেদনের কয়েক মুহূর্ত পরেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টুইট করে, যে তার ব্যাপারে বামেদের প্রবল আপত্তি আছে। থাকবে তো বটেই আপত্তি, কারণ পশ্চিমবঙ্গে এত চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, 15 বছরের সব কিছুর উনি জেনেও সেগুলোকে করতে দিয়ে গেছেন। পশ্চিমবঙ্গে যত দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ এবং অসামাজিক মানুষ, তাদেরকে উনি মদত জুগিয়ে গেছেন। উনি কংগ্রেসের ঘাড়ে উঠে 2011 সালে বামপন্থীদের সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সরকার গঠন করেছিলেন। আর ক্ষমতায় আসার পরে সবথেকে আগে ওই ঘাড়েই লাথি মেরেছেন
কংগ্রেসের সঙ্গে তিনি চরম বেইমানি করেছেন, কংগ্রেস দলটাকে ভেঙে চুরমার করেছেন, কংগ্রেস দলের নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছেন এবং পাশাপাশি এই 15 বছর ধরে ক্ষমতায় আসার পর থেকে শেষ দিন পর্যন্ত বামেদের, বিশেষ করে সিপিআইএমের কর্মী সমর্থকদের উপরে আক্রমণ, মিথ্যা মামলা, পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তার করানো, পার্টি অফিসগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন। সিপিআইএম করার অপরাধে, লাল ঝান্ডা পাওয়ার অপরাধে তিনি তাদের এলাকা ছাড়া করেছেন, তাদের বাড়িগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছেন। যার হাতে এখনো মইদুল মির্জা, যার হাতে এখনো সুদীপ্ত গুপ্তদের রক্ত লেগে আছে। আজকে শালকু সোরেনের মা আজও কাঁদছে, যার জন্য প্রচুর সিপিএম কর্মীকে খুন করা হয়েছে, পুলিশকে দলদাস বানিয়ে পুলিশকে দিয়ে একটার পর একটা নির্যাতন করা হয়েছে। আজকে উনি বলছেন যে বাম এবং অতি বামদের আমি সঙ্গে চাই। অতি বামদের তো আপনি এর আগে অনেক নিয়েছেন। কিষেনজি আপনাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল, সেই কিষেনজিকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আজকে কংগ্রেস এবং বামেদের সঙ্গে এইসব করার পাশাপাশি পশ্চিমবঙ্গের কত বিধানসভায় একমাত্র আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে আপনি 40 দিনের ওপর জেল খাটিয়েছেন, তার কর্মীদের ওপর আক্রমণ করিয়েছেন, তার ওপরে অবধি আক্রমণ করিয়েছেন। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা নেই, আমি জানি। তো আজকে আপনার ভয়ে বুক দুরু দুরু করছে। এখন কেন উনি এই প্রস্তাবটা দিতে গেলেন? যিনি সিপিএমকে বলতেন যে শূন্যে চলে গেছে দলটা। আরে সিপিএম 15 বছরের মধ্যে এই 2021 সালের নির্বাচনে আপনাদের ষড়যন্ত্রে শূন্য হয়েছিল। আপনারা গণনা কেন্দ্রের মধ্যে সিপিএমকে শূন্য করে দিয়েছিলেন। পঞ্চায়েতগুলো থেকে, বিধানসভা থেকে সর্বত্র আক্রমণ করে আজকে সেখানে দাঁড়িয়ে আপনি বাম, অতি বাম, কংগ্রেসের কেন সমর্থন চাইছেন? আপনি নিজে 1 নম্বর থেকে শূন্য হয়ে যাচ্ছেন। আপনি আহ্বান জানাচ্ছেন। আমি মনে করি এটা নিশির ডাক। মা ঠাকুমাদের কাছে শুনতাম যে নিশি বলে কোনো একজনই বোধহয় প্রেতাত্মা বা কিছু আছে, যিনি আপনার নাম করে যদি ডাকে, আপনি রাত্রিবেলা বাইরে বেরোলে নাকি বিপদ এবং আপনার প্রাণহানিও হতে পারে। তো আমি মনে করি মমতা ব্যানার্জির এই ডাক, এটা হচ্ছে নিশির ডাক। বামেরা থাকবে না, পরিষ্কার বলে দিয়েছে। বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করে, কিন্তু কংগ্রেস কি করবে জানি না। আইএসএফও কিন্তু আপনার সঙ্গে হাত মেলাবে না, এটাকে জেনে রাখুন। আপনি কেন বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবটা দিচ্ছেন যে কারণে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে 80টা আসন মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, দেখা যাচ্ছে পরিসংখ্যানে সেই 80টা কেন্দ্রেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ন্ত্রক ছিল। প্রথম দফার নির্বাচনের পরে দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা সামান্য ভীতি সঞ্চার হয় বিজেপির কারণে, এবং যার জন্য দ্বিতীয় দফার ভোটে বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস তারা কিছু সংখ্যালঘু অতিরিক্ত ভোট পায়। যদিও সংখ্যালঘুদের এবারে ভোট বাম এবং কংগ্রেসের দিকেই গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন যে বাম কংগ্রেসের দিকে আগামী দিনে এই সংখ্যালঘু ভোট আরও যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু সংখ্যালঘু ভোট পেয়েছেন, যেটুকু সাধারণ মানুষের ভোট পেয়েছেন, সেই বিজেপি বিরোধী ভোটটা কিন্তু বাম এবং কংগ্রেসের দিকেই আগামী দিনে যাবে। কেন যাবে না? উনি যে বিজেপিকে রুখতে পারবেন না, সেটা কিন্তু পরিষ্কারভাবে মানুষ বুঝে গেছে, সংখ্যালঘুরাও বুঝে গেছে।
সংখ্যালঘুদের সঙ্গে সবথেকে বেশি 15 বছরে গদ্দারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জুজু দেখিয়ে, সিএর জুজু দেখিয়ে তিনি ভোট পেয়েছেন সংখ্যালঘুদের, কিন্তু বেশি বেশি করে সংখ্যালঘুদের উনি শোষণ করেছেন, যে কারণে উনি বুঝতে পারছেন যে বিজেপিকে তৃণমূলের দ্বারা রোখা সম্ভব নয়। এটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু এবং যারা বিজেপি বিরোধী মানুষ তারা বুঝে গেছে। উনি বলেছিলেন এসআইআর হতে দেবো না, এসআইআর হয়েছে। উনি যা যা বলেছিলেন, ওনার ফেরেববাজ ভাইপো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে চমকেছিলেন, আজকে তার মুখটা চুন হয়ে গেছে, তিনি আজকে রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন শুনলাম। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন আগামী দিনে কিন্তু ওনার পক্ষে এবারে যে ভোটটা এসেছে, যতটুকু ভোট এসেছে, সেই ভোটটা কিন্তু আগামী দিনে পুরোপুরি বাম এবং কংগ্রেসের দিকে যাবে। কারণ বাম কংগ্রেসই তো পারবে বিজেপিকে রুখতে। আপনার মতন মানুষকে প্রয়োজন নেই যিনি আরএসএসের দুর্গা। আপনার এই পরিণতির জন্য আপনি দায়ী। দ্বিতীয়ত, উনি এটাও বুঝতে পারছেন যে ওনার যারা দলের নেতা, এমনকি বিধায়করাও, তারা কিন্তু বেশ কিছু নেতা কর্মী, তারা তো ওই গেরুয়া নামাবলী ইতিমধ্যেই চড়িয়ে ফেলেছেন। কলকাতা কর্পোরেশনের অন্তত 12 জন কাউন্সিলর তারা নিজেদের বিজেপি বলে দাবি করছেন। তৃণমূলের কাউন্সিলর, সেই অঞ্চলের মানুষ বলছে। আর ওনার যারা নেতা, তাদের পাশাপাশি যে এমএলএরা জিতেছেন, তারাও যে ওনার সঙ্গে থাকবেন না, ওনার দলের সঙ্গে থাকবেন না। হয়তো এখন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবে, কিন্তু আগামী দিনে এইটুকু আজকে বলে রাখলাম যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলেরও মর্যাদা হারাবে। উনি যেভাবে দল ভাঙিয়েছেন, সিপিএম কংগ্রেস দল ভাঙিয়েছেন, নিজের দলটাকে বাড়িয়েছেন, জেলা পরিষদগুলো দখল করেছেন, ঠিক ওনার সঙ্গে সেইগুলোই হবে। ওনার এমএলএদের মধ্যে 80 জন জিতেছেন, শুনে নিন 37 জন বিধায়ক ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ করে ফেলছে। বিজেপি আপাতত যোগদান করাচ্ছে না, কিন্তু যখন যোগদান পর্ব শুরু হবে এরা সবথেকে আগে বিজেপিতে যোগদান করবে। তাই ওনার এই আরতিতে বামেরা কিন্তু সাড়া দিচ্ছে না। এইবারে আইএসএফও দেবে না, আবারও বলছি। কংগ্রেস দেবে কিনা সেটা বুঝবে। তবে যদি কংগ্রেস ওদের আর্জিতে সাড়া দেয়, তাহলে কংগ্রেস এখন যে সাইনবোর্ড হয়ে গেছে সেটা কিন্তু স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। ভিজিটিং কার্ডও না, একদম স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। যদিও আমার বিশ্বাস অধীর চৌধুরী তিনি কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে জুড়তে দেবেন না, বাধা দেবেন। যাই হোক, আমার মতামত এইটুকুই, আমার বক্তব্য এইটুকুই। আপনারা কি বলেন সেটা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। আজকে এই অবধি, নমস্কার। আবার দেখা হবে আগামীকাল অন্য এপিসোডে।